Good evening, all of you, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের এডুকেটর। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া পার্ট 2। পার্ট 1 আমি তোমাদের সাথে আলোচনা করেছি। পার্ট 1-এ আমি আলোচনা করেছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কম্পোজিশনস, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং কবে হলো, পার্মানেন্ট প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কারা ইলেক্টেড হলেন, কনস্টিটিউশন অ্যাডভাইজার হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হলো, এবং 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের কারণে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সমস্ত পরিবর্তনগুলো হলো সেগুলো আমি তোমাদের সাথে লাস্ট ভিডিওতে আলোচনা করেছি, যেটা ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া পার্ট 1। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্ট 2, এবং আমি তোমাদের সাথে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বই। যে বইয়ের তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে বইয়ের তথ্য আমি তোমাদের সাথে আলোচনা করছি। তো আমরা ইতিমধ্যেই ফার্স্ট চ্যাপ্টার আমরা আলোচনা করে নিয়েছি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমরা সেকেন্ড চ্যাপ্টার আলোচনা করছি মেকিং অফ দ্য কনস্টিটিউশন, এবং সেকেন্ড চ্যাপ্টারের আজকে আমরা আলোচনা করব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্ট 2। তো সেকেন্ড চ্যাপ্টারের আজকেই হচ্ছে লাস্ট ক্লাস, যেখানে আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্ট 2 আলোচনা করার মাধ্যমে সেকেন্ড চ্যাপ্টারও আমাদের আলোচনা আজকে কি হবে, সম্পূর্ণ হবে। তাহলে আমরা এই যে বইটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি এই ইউটিউব চ্যানেলে, ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত, অতি গুরুত্বপূর্ণ একটা বই আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে। তো সেই বইয়ের আমরা দুটো চ্যাপ্টার আজকের এই ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা আলোচনা করার মাধ্যমে আমরা সেকেন্ড চ্যাপ্টারের আলোচনা আমরা আজকে কি করব, সম্পূর্ণ করব। তো সবাইকে আবারও ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, এবং এই যে ইউটিউব চ্যানেলে আমরা এডুকেটররা তোমাদের সাথে জেনারেল স্টাডিজের দুটো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি। আমি যেরকম ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন নিয়ে আলোচনা করছি, সেরকমই হিস্ট্রি নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। তো তোমরা অবশ্যই এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। পাশাপাশি আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, এবং আনএকাডেমি লার্নিং অ্যাপে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি সেই ক্লাসগুলোও তোমরা ফলো করো। আনএকাডেমি লার্নিং অ্যাপে দু রকমের ক্লাস রয়েছে, একটা হচ্ছে স্পেশাল ক্লাস আর একটা হচ্ছে সাবস্ক্রাইব ক্লাস। সাবস্ক্রাইব ক্লাসের ক্ষেত্রে সাবস্ক্রিপশনস একটা বিষয় রয়েছে। সাবস্ক্রিপশনস নিয়ে তোমরা সাবস্ক্রাইব ক্লাসের যে বেনিফিট, সেই বেনিফিটগুলো তোমরা পেয়ে যাবে। বেনিফিট কি সেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, তাও আমি তোমাদেরকে ভিডিও লাস্টে আমি তোমাদের সাথে আলোচনা করব যে আনএকাডেমি সাবস্ক্রিপশনের বেনিফিট। ওকে, তো আনএকাডেমি এই মুহূর্তে তোমাদের জন্য এই যে ইউটিউব চ্যানেল WBPSC, যে ইউটিউব চ্যানেল আনএকাডেমি এক্সক্লুসিভলি তোমাদের জন্য নিয়ে এসেছে, যে ইউটিউব চ্যানেলে আমি রাহুল চক্রবর্তী, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর, যে বইয়ের তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি, আলোচনা করছি, ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। তো আজকের আমাদের যে যে চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করছি এই মুহূর্তে, সেই চ্যাপ্টারটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের সেকেন্ড চ্যাপ্টার মেকিং অফ দ্য কনস্টিটিউশন। এবং এই মেকিং অফ দ্য কনস্টিটিউশনের আমি সেকেন্ড চ্যাপ্টার মেকিং অফ দ্য কনস্টিটিউশনের যে এই চ্যাপ্টারের যে পার্টটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি সেই পার্টটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। আজকে আমি আলোচনা করব পার্ট 2। পার্ট 1 লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছি, তাই পার্ট 1 যারা দেখোনি তারা লাস্ট আমার ভিডিওতে দেখে নিতে পারবে পার্ট 2। আর এই যে চ্যানেলে আমি সোম থেকে শুক্র প্রতিদিন রাত 10টায় আমার ক্লাস তোমরা পেয়ে যাবে। সোম থেকে শুক্র প্রতিদিন রাত 10টা WBPSC GS 101 যে চ্যানেলে প্রতিদিন সোম থেকে শুক্র প্রতিদিন রাত্রি 10টার সময় তোমরা ভিডিও পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে টপিকটা, সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া পার্ট 2। তো আজকে আলোচনার প্রথমেই আমি তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কমিটিগুলো নিয়ে। আমরা প্রত্যেকেই জানি কনস্টিটিউশনের যে কাজ, সেই কাজটাকে সহজতর করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বিভিন্ন কমিটি কি হয়েছিল, কনস্টিটিউট হয়েছিল, এবং এক একটা কমিটির ওপর কি করা হয়েছিল, এক একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। তো আমাদেরকে জানতে হয় যে কমিটি এবং তার চেয়ারম্যান ফাংশনস যতটা না বেশি ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমিটির চেয়ারম্যান কে ছিলেন। আমরা দেখেছি যে WBCS এক্সামে
এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন এসেছে যে ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিলেন, স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন। তো এই কমিটিগুলো আমাদেরকে পড়ে রাখতে হয়, বিশেষত কমিটির চেয়ারম্যান কে ছিলেন। ফাংশনস অতটা বেশি ইম্পর্টেন্ট নয় যতটা বেশি ইম্পর্টেন্ট কমিটির চেয়ারম্যান কে বা কারা ছিলেন। তো দেখো বলাই হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাপয়েন্টেড Constituent Assembly appointed number of committees to deal with different tasks of the constitution making. Out of this, 8 were major committee and other were minor committee. ঠিক আছে, তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বিভিন্ন কমিটি কি করেছিল, অ্যাপয়েন্টেড করেছিল এবং এক একটা কমিটির ওপর এক একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে এই কমিটিগুলো কেন অ্যাপয়েন্টেড করা হলো? কারণ সংবিধানের কাজটাকে কি বলো, সংবিধান তৈরির যে কাজটা সেই কাজটাকে সহজতর করার জন্য, মানে এক একটা কমিটির উপর এক একটা দায়িত্ব। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 8টা কি ছিল মেজর কমিটি। তাহলে এই মেজর কমিটিগুলো কি, দেখো 1-2 করে কমিটিগুলোর ইনফরমেশনস দেওয়া হয়েছে। যেমন দেখতে পাচ্ছ ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। আর এই ড্রাফটিং কমিটিটা আমাদের কিন্তু একটু বিশেষভাবে আমাদেরকে পড়তে হবে, এর তথ্য আমাদেরকে একটু আলাদাভাবে নিতে হবে। তার জন্য ড্রাফটিং কমিটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এই ভিডিওতে আমি তোমাদের জন্য রেখেছি, সেটা আমি পরবর্তী স্লাইডে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আমি যেটা বলছিলাম যে কমিটি এবং তার চেয়ারম্যানটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ড্রাফটিং কমিটিটা একটুখানি আমাদের ডিটেলস পড়তে হবে, কারণ যেহেতু এই কমিটিটা একটা গুরুত্বপূর্ণ কমিটি, কারণ এই কমিটির ওপর মূল দায়িত্ব ছিল হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে কি বলো ড্রাফট প্রিপারেশন। তার জন্য এই কমিটির তথ্য একটুখানি আমাদের একটু অন্যভাবে আলাদাভাবে একটুখানি আমাদেরকে জানতে হবে। ওকে, আচ্ছা, তো ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন বি.আর. আম্বেদকর। নাম্বার 5 কি বলছে, অ্যাডভাইজারি কমিটি, উপদেষ্টা কমিটি, অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিজ, ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়া, যার চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। দিস কমিটি হ্যাড দ্য ফলোয়িং 5 সাব কমিটি। তাহলে এই অ্যাডভাইজারি কমিটি কি ছিল, সাব কমিটি ছিল। ঠিক আছে, তাহলে অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান কে ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল। অ্যাডভাইজারি কমিটির আন্ডারে কিছু সাব কমিটি ছিল, যেরকম প্রথমটা দেখতে পাচ্ছ ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি, যার চেয়ারম্যান ছিলেন জে.বি. কৃপালিনী। মাইনরিটি সাব কমিটি, যার চেয়ারম্যান ছিলেন এইচ.সি. মুখার্জি। এইচ.সি. মুখার্জি আবার কনস্টিটিউট অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্টও ছিলেন। ওকে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়া অ্যান্ড আসাম এক্সক্লুডেড অ্যান্ড পার্সিয়ালি এক্সক্লুডেড এরিয়া সাব কমিটি, চেয়ারম্যান ছিলেন গোপীনাথ বরদলৈ। exclude and partially exclude area other than those in Assam subcommittee, চেয়ারম্যান ছিলেন এ.বি. ঠাক্কর। নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়া সাবকমিটি। ঠিক আছে, তো নেক্সট এবার চলে আসি নাম্বার 6 রুল প্রসিডিওর কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্টেট কমিটি, ঠিক আছে, কমিটি ফর নেগোসিয়েটিং উইথ স্টেট, চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তাহলে এই 8টা মেজর কমিটি, যে মেজর কমিটির চেয়ারম্যান কারা ছিলেন এটা তোমাদেরকে জেনে রাখতে হবে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সব থেকে ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটি আমাদের আলাদাভাবে একটুখানি তথ্য আমাদেরকে নিতে হবে, তো সেটা এই ভিডিওতে আছে, আমি তোমাদের সাথে পরবর্তী স্লাইডে আলোচনা করব। আর মাইনর যে কমিটিগুলো ছিল সেগুলো দেখতে পাচ্ছ, টোটাল 13টা এরকম মাইনর কমিটি। ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ক্রেডেন্সিয়াল কমিটির চেয়ারম্যান ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। হাউস কমিটির চেয়ারম্যান ছিলেন পট্টবী সীতারামায়া। অর্ডার অফ বিজনেস কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কে.এম. মুন্সি। অ্যাডহক কমিটি অন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কমিটি অন দ্য ফাংশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, চেয়ারম্যান জি.ভি. মাভালাঙ্কার। অ্যাডহক কমিটি অন দ্য সুপ্রিম কোর্ট, এস ভদ্রাচারী। ঠিক আছে, এবং দেখো বলছে যে এস ভদ্রাচারী নট আ অ্যাসেম্বলি মেম্বার, তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও তিনি এই কমিটির কি ছিলেন, চেয়ারম্যান ছিলেন। অ্যাডহক কমিটি অন দ্য সুপ্রিম কোর্ট, এস ভদ্রাচারী। কমিটি অন চিফ কমিশনার প্রভিন্স, পট্টবী সীতারামায়া। এক্সপার্ট কমিটি অন ফাইন্যান্সিয়াল প্রভিশনস অফ দ্য ইউনিয়ন কনস্টিটিউশন, নলিনী রঞ্জন সরকার, তিনিও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না। লিঙ্গুইস্টিক প্রভিন্স কমিটি, এস কে ধর। ঠিক আছে, নট অ্যান্ড
অ্যাসেম্বলি মেম্বার এসকে ধর ফার্স্ট লিঙ্গুইস্টিক কমিশনস আমরা জানি, কিন্তু এসকে ধর কি রেকমেন্ডেশনস করেছিলেন যে প্রশাসনিক সুবিধার্থে কি হবে, স্টেট রিঅর্গানাইজড হবে, ল্যাঙ্গুয়েজ নয়। ঠিক আছে, 1948-এ এই কমিটি অ্যাপয়েন্টেড হয়েছিল এসকে ধর কমিটি, কিন্তু এসকে ধর কমিটি রেকমেন্ড করেছিল না যে ল্যাঙ্গুয়েজ বেসিসে কি হোক, স্টেট রিঅর্গানাইজড হোক। তিনি যে বিষয়টা রেকমেন্ড করেছিলেন, এসকে ধর কমিটি যেটা রেকমেন্ড করেছিলেন সেটা কি, যে প্রশাসনিক সুবিধার্থে কি করা হবে, স্টেট রিঅর্গানাইজড করা হবে, ল্যাঙ্গুয়েজ নয়। এবং এসকে ধর তিনি অ্যাসেম্বলি মেম্বার ছিলেন না। স্পেশাল কমিটি টু এক্সামাইন দ্য ড্রাফট কনস্টিটিউশন, ঠিক আছে, জওহরলাল নেহেরু যার চেয়ারম্যান ছিলেন। প্রেস গ্যালারি কমিটি, চেয়ারম্যান ছিলেন উষা নাথ সেন। অ্যাডহক কমিটি অন সিটিজেনশিপ, চেয়ারম্যান ছিলেন এস ভদ্রাচারী। ঠিক আছে, তো এই কমিটিগুলোর একটু তথ্য তোমাদেরকে নিয়ে রাখতে হবে। সেই তথ্যটা হচ্ছে কমিটি এবং তার চেয়ারম্যান কে ছিলেন। ঠিক আছে, কিন্তু ড্রাফটিং কমিটিটা আমি আবারও বলছি, যেটা আমাদের একটু আলাদাভাবে পড়তে হবে, জানতে হবে। ঠিক আছে, তো নেক্সট আমি তোমাদের সাথে আলোচনা করব ড্রাফটিং কমিটি। তো ড্রাফটিং কমিটি কবে সেট আপ হচ্ছে, দেখো ড্রাফটিং কমিটি সেট আপ হচ্ছে 29 আগস্ট 1947। ড্রাফটিং কমিটি কবে সেট আপ হচ্ছে, 29 আগস্ট 1947। এবং ড্রাফটিং কমিটির ওপর মূল যে দায়িত্বটা ছিল, সেই দায়িত্বটা হচ্ছে ভারতের সংবিধানের হচ্ছে ড্রাফট কি বলো, প্রিপেয়ার করা। টোটাল মেম্বার ছিল 7 মেম্বার। কারা ছিলেন, ডক্টর বি আর আম্বেদকর, এন গোপালস্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণাস্বামী আয়ার, ডক্টর কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, এন মাধব রাও, টি টি কৃষ্ণমাচারী। তো কিন্তু এন মাধব রাও এবং টি টি কৃষ্ণমাচারী তারা কিন্তু তোমার পরবর্তীতে তারা কি হয়েছিলেন, সদস্য হয়েছিলেন। ঠিক আছে, কারণটা হচ্ছে যে তোমার এন মাধব রাও অ্যাকচুয়ালি বি এল মিত্তর তিনি রিজাইন করার কারণে, ঠিক আছে, তার হেলথ ইস্যুর কারণে তিনি রিজাইন করার কারণে সেই জায়গায় মাধব রাও হচ্ছে ড্রাফটিং কমিটির মেম্বার হন। এবং বি খায়তান 1948-এ মারা যাওয়ার কারণে সেই জায়গায় টি টি কৃষ্ণমাচারী হচ্ছে ড্রাফটিং কমিটির মেম্বার হন। তা ড্রাফটিং কমিটি যখন কনস্টিটিউট হচ্ছে প্রথম, তখন কিন্তু এন মাধব রাও, টি টি কৃষ্ণমাচারী ওনারা কিন্তু ওই সময় ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন না। প্রথমে কিন্তু যদি আমরা দেখি ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন কিন্তু বি এল মিত্তর এবং ডিপি খায়তান। কিন্তু বি এল মিত্তর শারীরিক অসুস্থতার কারণে রিজাইন করেন এবং সেই জায়গায় আসেন হচ্ছে এন মাধব রাও, এবং ডিপি খায়তান তিনি মারা যান, সেই জায়গায় আসেন টি টি কৃষ্ণমাচারী। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন, বি আর আম্বেদকর। ঠিক আছে, এবং ড্রাফটিং কমিটির এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে ড্রাফটিং কমিটির অনলি মুসলিম মেম্বার ছিলেন হচ্ছে সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। এই ইনফরমেশনটাও কিন্তু তোমাদেরকে একটুখানি মনে রাখতে হবে যে ড্রাফটিং কমিটির অনলি মুসলিম মেম্বার কে ছিলেন। তো অ্যান্সার হবে কি, মোহাম্মদ সাদুল্লাহ। ঠিক আছে, মোহাম্মদ সাদুল্লাহ। তো ড্রাফটিং কমিটির ওপর মূল যে দায়িত্বটা ছিল, সেই দায়িত্বটা কি, ভারতের সংবিধানের ড্রাফট প্রিপারেশন। ঠিক আছে, ভারতের সংবিধানের ড্রাফট প্রিপারেশন। তো তারপরে তথ্যটা দেখো কি বলা হচ্ছে, যে ড্রাফটিং কমিটি আফটার টেকিং ইনটু কনসিডারেশন দ্য প্রপোজাল অফ দ্য ভেরিয়াস কমিটিজ প্রিপেয়ার দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ ওয়াজ পাবলিশড ইন ফেব্রুয়ারি 1948। তাহলে ড্রাফটিং কমিটি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফার্স্ট ড্রাফট, ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফার্স্ট ড্রাফট পাবলিশ করে কবে, ফেব্রুয়ারি 1948। এবং এই যে ড্রাফট কনস্টিটিউশন যেটা পাবলিশড হচ্ছে ফেব্রুয়ারি 1948, সেটা পাবলিশড হচ্ছে কি কারণে, কারণটা হচ্ছে ফর পাবলিক ওপিনিয়ন, ভারতের জনগণের কি বলো মতামত জানার জন্য। ঠিক আছে, তো 8 মাস, ঠিক আছে, 8 মাস, ঠিক আছে, যেখানে ভারতের জনগণ, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন কমিউনিটির মানুষজন কি করে, এই সংবিধানের যে ড্রাফট কনস্টিটিউশন তার ওপর কি করে, তাদের মতামত, তাদের সাজেশন, তাদের সমালোচনা করে। এবং সেই সমস্ত সাজেশনস, রেকমেন্ডেশন, সমালোচনা, সেইগুলোকে আবার কি করা হয়, রিভিউ করে তারপরে অক্টোবর 1948-এ তোমার ড্রাফটিং কমিটি সেকেন্ড ড্রাফট হচ্ছে পাবলিশড করে। তাহলে ড্রাফটিং কমিটি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফার্স্ট ড্রাফট পাবলিশড করে ফেব্রুয়ারি 1948 ফর পাবলিক ওপিনিয়ন। ঠিক আছে, সেখানে ভারতের জনগণ কি করে, এই সংবিধানের উপর তাদের মতামত, তাদের সাজেশনস, তাদের সমালোচনা করে। ঠিক আছে, এবং তার পরিপ্রেক্ষিতে সেকেন্ড ড্রাফট পাবলিশড হয় অক্টোবর 1948। ওকে, আচ্ছা, এরপর দেখো বলছে কি, দ্য ড্রাফটিং কমিটি টুক লেস দ্যান 6 মান্থ টু প্রিপেয়ার ইটস ড্রাফট, ইন অল ইট স্যাট অনলি 141 days।
তার ড্রাফটিং কমিটি কি বলছে, মানে 6 মাসের কম সময়ের মধ্যে কি করে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ড্রাফট প্রিপেয়ার করে, এবং বলছে যে ড্রাফটিং কমিটি সাকুল্যে 141 ডেজ কি হয় বলো, ড্রাফটিং কমিটির হচ্ছে সিটিং হয়, এবং এই 141 ডেজের মধ্যে ড্রাফটিং কমিটি কি করে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ড্রাফট হচ্ছে প্রিপেয়ার করে। ওকে, B.R. Ambedkar introduced the final draft of the constitution in the assembly on November 4, 1948. ঠিক আছে, তাহলে দেখো B.R. আম্বেদকর অ্যাসেম্বলিতে, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফাইনাল ড্রাফট কি করছে, ইন্ট্রোডিউসড করছে 4 নভেম্বর 1948। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই যে 4 নভেম্বর 1948 যে দিন থেকে অ্যাসেম্বলিতে শুরু হলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর কি বলো ডিবেট অ্যান্ড ডিসকাশনস। ঠিক আছে, ফাইনালি ডিবেট অ্যান্ড ডিসকাশনের পর অ্যাসেম্বলি কনস্টিটিউশন অ্যাডপ্ট করছে কবে, 26 নভেম্বর 1949। তাহলে B.R. আম্বেদকর অ্যাসেম্বলিতে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফাইনাল ড্রাফট ইন্ট্রোডিউসড করে কবে, নভেম্বর 4, 1948। এই দিন থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর, ইন্ডিয়ান যে ড্রাফট কনস্টিটিউশন তার ওপর অ্যাসেম্বলিতে কি শুরু হয়, ডিবেট অ্যান্ড ডিসকাশনস। তো ডিবেট অ্যান্ড ডিসকাশনের পর ফাইনালি 26 নভেম্বর 1949 অ্যাসেম্বলি কি করলো, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্ট করলো। ঠিক আছে, আর একটা ইনফরমেশন তোমাদের মনে রাখতে হবে, যেরকম আমরা আমাদের সংবিধান কবে অ্যাডপ্ট করলাম 26 নভেম্বর 1949, এই তথ্যটা যেরকম গুরুত্বপূর্ণ, পাশাপাশি এই তথ্যটাও তোমাদের মনে রাখতে হবে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কতজন মেম্বার সাইন করেছিল। তো আউট অফ 299 মেম্বার্স অনলি 284 মেম্বার ওয়ার সাইনড ইন দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, 299 জন মেম্বারের মধ্যে অনলি 284 মেম্বার কি করেছিল, ইন্ডিয়ান কনস্টিটিউশনে সাইন করেছিল। ঠিক আছে, তাহলে এই তথ্যগুলো একটুখানি মনে রাখবে যে ড্রাফটিং কমিটি ফার্স্ট ড্রাফট কনস্টিটিউশন কবে পাবলিশ করেছিল। ড্রাফটিং কমিটি, ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফার্স্ট ড্রাফট পাবলিশ করেছিল ফেব্রুয়ারি 1948-এ। ড্রাফটিং কমিটি অ্যাসেম্বলিতে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফাইনাল ড্রাফট কবে ইন্ট্রোডিউসড করলো, নভেম্বর 4, 1948। এই দিন থেকে অ্যাসেম্বলিতে ড্রাফট কনস্টিটিউশনের ওপর ডিবেট অ্যান্ড ডিসকাশনস কি হলো, স্টার্ট হলো, এবং ফাইনালি উই অ্যাডপ্ট আওয়ার কনস্টিটিউশন 26 November 1949. ঠিক আছে, দিস ইজ আওয়ার অ্যাডপশন ডেট। ওকে, অ্যান্ড out of 299 member only 284 member were signed in the Indian constitutions। এই তথ্যগুলো মনে রাখতে হবে। এবং যেদিনকে আমরা সংবিধান অ্যাডপ্ট করছি 26 নভেম্বর 1949, সেই দিনকে আমরা যে সংবিধানটা অ্যাডপ্ট করেছিলাম তার ভলিউমটাও একটুখানি তোমাদের মনে রাখতে হবে। আমরা কি অ্যাডপ্ট করেছিলাম, একটা প্রিয়াম্বল, 395 আর্টিকেলস, 8 শিডিউলস এবং 22 পার্টস। ঠিক আছে, preamble was enacted after the entire constitution was already enacted। ঠিক আছে, প্রিয়াম্বল হচ্ছে সব লাস্টে কি হয়েছিল, তোমার enacted হয়েছিল, এবং প্রিয়াম্বল কিন্তু আমরা সব লাস্টে কি করেছি, অ্যাডপ্ট করেছি। ঠিক আছে, প্রিয়াম্বল কিন্তু যেরকম সব লাস্টে enacted হয়েছে সেরকম সব লাস্টে কিন্তু কি করা হয়েছে, অ্যাডপ্ট করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যেদিনকে আমাদের সংবিধান অ্যাডপ্ট করছি সেই দিনকে আমাদের সংবিধানের ভলিউম কি ছিল, 1 প্রিয়াম্বল, 395 articles, 8 schedule and 22 parts। ওকে, আচ্ছা, সংবিধান তৈরির পাশাপাশি আদার যে সমস্ত ফাংশনস কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পারফর্ম করেছিল সেগুলো আমাদের একটুখানি জেনে রাখতে হবে। সেই জায়গা থেকেও প্রশ্ন এসে থাকে, জিকে টাইপের প্রশ্ন এসে থাকে, স্ট্যাটিক জিকে টাইপের প্রশ্ন এসে থাকে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আদার যে ফাংশনসগুলো পারফর্ম করেছিল। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন্ডিয়ান মেম্বারশিপ কমনওয়েলথে কি করেছিল, সেটাকে র্যাটিফাই করেছিল। ঠিক আছে, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করেছিল অ্যাসেম্বলি কবে, 22 জুলাই 1947-এ। ন্যাশনাল অ্যানথেম অ্যাডপ্ট করা হয়েছিল 24 জানুয়ারি 1950-তে। ন্যাশনাল সং অ্যাডপ্ট করা হয়েছিল 24 জানুয়ারি 1950। তাহলে ন্যাশনাল ফ্ল্যাগ আমরা কবে অ্যাডপ্ট করছি, 22 জুলাই 1947। ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যানথেম আমরা অ্যাডপ্ট করছি কবে, 24 জানুয়ারি 1950-তে। ওকে, এবং অ্যাসেম্বলি ইলেক্টেড করছে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন জানুয়ারি 24, 1950।
তো 26 জানুয়ারি 1950 আমাদের সংবিধান কার্যকর হবে, এবং যেদিনকে সংবিধান কার্যকর হবে সেই দিন থেকে আমাদের দেশের একজন কি থাকবে, একজন সাংবিধানিক প্রধান থাকবেন এবং যিনি রাষ্ট্রপতি। তাহলে স্বাভাবিকভাবে সংবিধান অনুযায়ী আমাদের দেশের একজন কি থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন। এবার দেখো সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে বলা হয়েছে, তাহলে সেই নির্বাচন ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না আমাদের লোকসভা কনস্টিটিউট হচ্ছে, যতক্ষণ না আমাদের রাজ্যসভা কনস্টিটিউট হচ্ছে, এবং যতক্ষণ না সংবিধান অনুযায়ী রাজ্যের বিধানসভাগুলো কি হচ্ছে, কনস্টিটিউট হচ্ছে। কিন্তু 26 জানুয়ারি 1950 অনুযায়ী আমাদের দেশের কি থাকবেন, একজন সাংবিধানিক প্রধান থাকবেন যিনি হচ্ছেন রাষ্ট্রপতি। তাই সেই ক্ষেত্রে কি হলো, সেই ক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 24 জানুয়ারি 1950 ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ইলেক্টেড করলেন ভারতের রাষ্ট্রপতি হিসাবে। ঠিক আছে, তো 26 জানুয়ারি 1950 থেকে ভারতের রাষ্ট্রপতি হিসাবে কিন্তু আমরা দেখেছি কাকে, আমরা দেখেছি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। এবং সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির নির্বাচন যেটা বলা হয়েছে, ঠিক আছে, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির নির্বাচন যেটা বলা হয়েছে সেইভাবেও আমরা রাষ্ট্রপতি হিসাবে পাচ্ছি 1952 তে কাকে পাচ্ছি, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ফার্স্ট প্রেসিডেন্ট হিসাবে ইলেক্টেড করছে অ্যাসেম্বলি কবে, 24 জানুয়ারি 1950। তাহলে সংবিধান তৈরির পাশাপাশি অ্যাসেম্বলি এই ফাংশনসগুলো কি করেছিল, পারফর্ম করেছিল। ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতের সংবিধান তৈরি করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কতগুলো সিটিং হয়েছিল, টোটাল 11টা সিটিং হয়েছিল, যেটাকে আমরা বলি সেশনস। ঠিক আছে, এবং টোটাল সময় কতদিন লেগেছিল, 2 years 11 month 18 days। তাহলে কতগুলো সিটিং হয়েছিল, টোটাল 11 সিটিং, এবং টাইমটা কি বলছি, 2 years 11 month and 18 days। ওকে, আচ্ছা, দ্য কনস্টিটিউশন মেকার্স হ্যাড গন থ্রু দ্য কনস্টিটিউশন অফ অ্যাবাউট 60 কান্ট্রিজ। তার মানে এই যে আমরা বলে থাকি যে আমাদের সংবিধান, ঠিক আছে, একটা যে বলে থাকি না যে ধার করা সংবিধান, ঠিক আছে, তো এটা আমরা বলে থাকি, এটা জেনে হোক না জেনে হোক বলে থাকি যে ধার করা সংবিধান। ধার করা সংবিধান মানে কি, যে ধরো আমেরিকাতে ফান্ডামেন্টাল রাইট যেভাবে আছে আমরা সেইভাবে ওটাকে নিয়ে এসে আমরা আমাদের সংবিধানে রেখে দিয়েছি। তো এই যে বলা হয় যে ধার করা সংবিধান, আমাদের সংবিধান 2 লেখা হয়েছে, তো এইগুলো যারা জানে না তারা বলে, সোজা কথা। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি যেটা তথ্য সেটা হচ্ছে এটাই যে নিয়ার অ্যাবাউট 60 কান্ট্রিজ থেকে আমরা আমাদের সংবিধানের রিসোর্স কালেক্ট করেছি। আমরা ফান্ডামেন্টাল রাইটের রিসোর্স কালেক্ট করেছি আমেরিকা থেকে, আমরা ডিপিএসপি রিসোর্স কালেক্ট করেছি আয়ারল্যান্ড থেকে, আমরা সংবিধান সংশোধনের যে রিসোর্স সেটা কালেক্ট করেছি সাউথ আফ্রিকা থেকে। তো এরকম 61 কান্ট্রিজ থেকে আমরা কি করেছি, রিসোর্স কালেক্ট করেছি। তার মানে এটা নয় যে আমেরিকার ফান্ডামেন্টাল রাইটস এবং আমাদের ফান্ডামেন্টাল রাইটস কি বলো সেম। আয়ারল্যান্ডের ডিপিএসপি যেটা আমরা বলি যে আমাদের ডিপিএসপি যে কনসেপ্ট আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি, তো আয়ারল্যান্ডের যে প্রভিশনসটা রয়েছে, ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস, ঠিক আছে, তাহলে সেই আয়ারল্যান্ডের প্রভিশন এবং ভারতবর্ষের প্রভিশন একদম এক। তাহলে এসব মতো আমেরিকার মানুষ যে অধিকার পায় আমরাও সেই অধিকার পাই, তাই না? তো যাই হোক, এগুলো আমাদের একদম মিসকনসেপশনস। তো যাই হোক, সেটা পড়াশোনা যখন আমরা করব তখন বুঝতে পারবো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি 60 কান্ট্রিজ থেকে আমরা আমাদের সংবিধানের কি করেছি, আমরা রিসোর্স কালেক্ট করেছি। ওকে, আচ্ছা, আর কি বলা হচ্ছে, দ্য ড্রাফট কনস্টিটিউশন ওয়াজ কনসিডার ফর 114 days। টোটাল এক্সপেন্ডিচার আমাদের সংবিধান তৈরি করতে গিয়ে সেই সময়ের পরিপ্রেক্ষিতে টোটাল খরচ হয়েছিল 64 লাখ, 64 লাখ টাকা কি হয়েছিল, খরচ হয়েছিল এই সংবিধান তৈরির ক্ষেত্রে। ওকে, আর দেখো কি বলা আছে, অন জানুয়ারি 24, 1950 দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড ইটস ফাইনাল সেশনস। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি 26 নভেম্বর 1949 আমরা আমাদের সংবিধান কি করলাম, অ্যাডপ্ট করলাম। কিন্তু আমরা 26 নভেম্বর 1949 সংবিধান অ্যাডপ্ট করলেও কিছু কাজ কিন্তু কি ছিল, অসম্পূর্ণ থেকে গিয়েছিল। যেরকম একটা দেখতে পাচ্ছ যে আমাদের ন্যাশনাল অ্যানথেম কি হবে, ন্যাশনাল সং কি হবে, তাহলে এরকম কিছু কাজ কি ছিল, অসম্পূর্ণ ছিল। তাহলে সেই কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য অ্যাসেম্বলি কিন্তু কি করে, আরও আরেকবার মিট করে। সেটা মিট করে হচ্ছে 24 জানুয়ারি 1950। এবং এই 24 জানুয়ারি 1950 অ্যাসেম্বলি তার যে অসম্পূর্ণ কাজগুলো, সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে। যেরকম ন্যাশনাল অ্যানথেম অ্যাডপ্ট করছে, ন্যাশনাল সং অ্যাডপ্ট করছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট করা হচ্ছে, এরকম কিছু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য অ্যাসেম্বলি 24 জানুয়ারি 1950 আবার মিট করে। ওকে, এবং
এই 24 জানুয়ারি 1950 পর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে একদমই ডিসলভ হয়ে গেল তা কিন্তু নয়। দেখো কি বলছে, ইট হাউএভার ইট ডিড নট এন্ড, অ্যাসেম্বলি কিন্তু কি হচ্ছে না, এন্ড হচ্ছে না, অ্যান্ড কন্টিনিউ অ্যাজ আ প্রভিশনাল পার্লামেন্ট অফ ইন্ডিয়া ফ্রম জানুয়ারি 26, 1950 till the formation of new parliament after the first general election 1952। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে কনভার্টেড করে দেওয়া হলো কি, প্রভিশনাল পার্লামেন্ট। প্রভিশনাল পার্লামেন্ট হিসাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে কনভার্টেড করে দেওয়া হলো কবে, 26 জানুয়ারি 1950-তে, এবং কতদিন পর্যন্ত কাজ করলো, 17 এপ্রিল 1952 অবধি। কেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে প্রভিশনাল পার্লামেন্ট হিসাবে কনভার্টেড করা হলো? যেরকম এই যে আমি একটু আগে বললাম যে কেন ডক্টর রাজেন্দ্র প্রসাদকে 24 জানুয়ারি 1950-তে আমরা প্রেসিডেন্ট হিসাবে ইলেক্টেড করলাম, সেই কারণটা আমি কি বললাম, যেহেতু 26 জানুয়ারি 1950 এই দিন থেকে আমাদের সংবিধান কার্যকর হচ্ছে এবং প্রিয়াম্বলে বলা হচ্ছে ইন্ডিয়া ইজ এ রিপাবলিক, তাহলে স্বাভাবিকভাবে আমাদের একজন কি থাকবে, আমাদের একজন সাংবিধানিক প্রধান থাকবেন, তাই তো, যিনি কি হবেন, যিনি তোমার নির্বাচিত, ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি। তাহলে সেই কারণেই কি করা হলো, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ইলেক্টেড করা হলো প্রেসিডেন্ট হিসাবে। তাহলে ভাবো 26 জানুয়ারি 1950 এই দিন থেকে যে আমাদের সংবিধান কার্যকর হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে সেই দিন থেকে আমাদের কি থাকা উচিত, একটা পার্লামেন্টও থাকা উচিত, তাই তো, যে পার্লামেন্ট কি করবে, ভারতীয়দের জন্য আইন কানুন তৈরি করবে। কিন্তু সমস্যাটা কোথায়, যে পার্লামেন্ট তো এরকম নয় যে আমি বললাম আর সেট হয়ে গেল। তাহলে পার্লামেন্ট কি হবে, সাংবিধানিক যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী পার্লামেন্ট সেট হবে। সেখানে কি লোকসভা নির্বাচনের মাধ্যমে লোকসভা কনস্টিটিউট হবে, রাজ্যসভার নির্বাচনের মাধ্যমে রাজ্যসভা কনস্টিটিউট হবে, দিয়েই তো পার্লামেন্ট সেট হবে। তাহলে তার জন্য আমাদের ভারতবর্ষে কি করতে হবে, নির্বাচন করতে হবে। তাহলে এবার ভাবো যে নির্বাচনটা তোর মুখের কথা নয় যে আজকে ভাবলাম কালকে হয়ে গেল। তাহলে এই যে যতক্ষণ না সাংবিধানিক উপায়ে পার্লামেন্ট কি হচ্ছে বলো, নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট কনস্টিটিউট হচ্ছে, তাহলে ততদিন পর্যন্ত ভারতের জন্য আইন কানুনটা কে তৈরি করবে, পার্লামেন্ট, তাই তো, পার্লামেন্টই করবে। কিন্তু সেই সময় তো আমরা পার্লামেন্ট পাচ্ছি না, সাংবিধানিক উপায়ে তো আমরা পার্লামেন্ট পাচ্ছি না, নির্বাচিত পার্লামেন্ট তখন তো পাচ্ছি না, কারণ নির্বাচন হয়ে তো আমরা কি পাবো বলো, নির্বাচিত পার্লামেন্ট পাবো। তাহলে সেই সমস্যা সমাধান উপায় হিসাবে কি করা হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে কনভার্টেড করে দেওয়া হলো প্রভিশনাল পার্লামেন্ট হিসাবে, এবং বলা হলো এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রভিশনাল পার্লামেন্ট হিসাবে কতদিন কাজ করবে, যতক্ষণ না নির্বাচন হয়ে কি হচ্ছে বলো, আমরা পার্লামেন্ট পাচ্ছি সাংবিধানিক উপায়। তাই 26 জানুয়ারি 1950 থেকে 17 এপ্রিল 1952 অবধি ভারতবর্ষে কাজ করেছিল প্রভিশনাল পার্লামেন্ট, আর এই প্রভিশনাল পার্লামেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার যে তথ্যটা আমি তোমাদের সাথে আলোচনা করব, এনফোর্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। আমরা প্রত্যেকে জানি আমাদের সংবিধান কার্যকর হয়েছে কবে, 26 জানুয়ারি 1950, ঠিক আছে। তো এখানে দেখো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা এম লক্ষ্মীকান্ত বই থেকে আমরা পেয়ে থাকি। কি ইনফরমেশন, সাম প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন পার্টেনিং টু সিটিজেনশিপ, ইলেকশন, প্রভিশনাল পার্লামেন্ট, এই যে প্রভিশনাল পার্লামেন্ট একটু আগেই তোমাদের সাথে আলোচনা করছিলাম, temporary transitional provisions and short title contained in article 5, 6, 7, 8, 9, 60, 324, 366, 367, 379, 380, 388, 391, 92 and 93 came into force on November 26, 1949 itself। তাহলে এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে এই যে সিটিজেনশিপ, ইলেকশন, প্রভিশনাল পার্লামেন্ট, এরকম কিছু প্রভিশনস আমাদের কনস্টিটিউশনের যেগুলো কার্যকর হয়ে যাবে 26 নভেম্বর 1949 থেকে। মানে কি, যেদিনকে আমরা আমাদের সংবিধান অ্যাডপ্ট করলাম, যেদিনকে আমরা আমাদের সংবিধান অ্যাডপ্ট করলাম সেই দিন থেকেই আমাদের সংবিধানের কিছু প্রভিশনস বলতে কি, সিটিজেনশিপ, ইলেকশন, প্রভিশনাল পার্লামেন্ট, এরকম কিছু প্রভিশনস যেগুলো কি হয়ে যাবে, ওই দিন থেকেই কার্যকর হয়ে যাবে। কোন দিন থেকে, যেদিনকে আমরা আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট করলাম 26 নভেম্বর 1949। আর রিমেনিং প্রভিশনস কবে কার্যকর হবে, 26 জানুয়ারি 1950-তে। তাই দেখো বলছে দ্য রিমেনিং provisions of the constitution came into force on January 26, 1950. This day is referred to in the constitution as the date of its commencement.
অ্যান্ড সেলিব্রেটেড অ্যাজ দ্য রিপাবলিক ডে। তাহলে বলা হলো যে সিটিজেনশিপ, প্রভিশনাল পার্লামেন্ট, ইলেকশন, এরকম কিছু প্রভিশনস যেগুলো কার্যকর হয়ে যাবে কোন দিন থেকে, 26 নভেম্বর 1949 থেকে, যেদিনকে আমরা আমাদের সংবিধান অ্যাডপ্ট করলাম। আর রিমেনিং প্রভিশনস, মেজর প্রভিশনস, সেই প্রভিশনসগুলো কবে কার্যকর হবে, যেদিনকে আমাদের সংবিধান কার্যকর হবে, কার্যকরের দিন যেদিনকে ধার্য হবে। তো আমাদের সংবিধানের কার্যকর দিন হিসাবে কমেন্সমেন্ট ডেট আমাদের সংবিধানের কি ঠিক করা হয়েছিল, 26 জানুয়ারি 1950। তাহলে এই দিন থেকে রিমেনিং প্রভিশনস গুলো কি হবে, কার্যকর হবে। এবং এই 26 জান 1950 আমরা সেলিব্রেট করি কি বলো, আমাদের রিপাবলিক ডে হিসাবে। আর এই দিনটা 26 জান 1950, এই দিনটা আমরা কেন বেছে নিলাম তারও একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। সেটা কি, January 26 was specifically chosen as the date of commencement of the constitution because of its historical importance. It was on this day in 1930 that Punno Swaraj Day was celebrated following the resolution of Lahore Sessions December 1929 of the INC. 1929 এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লাহোর সেশনে যে প্রস্তাবটা নিয়েছিল সেটা কি, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বরাজ ডে। তো এই যে 1929 এ আইএনসি লাহোর সেশনে যে রেজলিউশনটা নিল, ঠিক আছে, পূর্ণ স্বরাজের যে রেজলিউশনটা নিল, এই পরিপ্রেক্ষিতে নেক্সট ইয়ার 1930 26 জানুয়ারি ভারতবর্ষ জুড়ে কি হয়েছিল, পূর্ণ স্বরাজ ডে, ঠিক আছে, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ডে কি হয়েছিল, সেলিব্রেটেড হয়েছিল। তাই 26 জানুয়ারি বেছে নেওয়ার কারণটা হচ্ছে এটাই যে 26 জানুয়ারি 1930 তে ভারতবর্ষে কি হয়েছিল, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ডে কি হয়েছিল, সেলিব্রেট হয়েছিল, পূর্ণ স্বরাজ ডে সেলিব্রেট হয়েছিল। এই কারণেই আমরা বেছে নিয়েছিলাম 26 জান 1950, 26 জান। ওকে, আচ্ছা, উইথ দ্য কমেন্সমেন্ট অফ দিস কনস্টিটিউশন, আমাদের সংবিধান যেদিন থেকে কার্যকর হবে, মানে 26 জান 1950, ঠিক আছে, যেদিন থেকে কার্যকর হবে, দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ঠিক আছে, উইথ অল enactments amending or supplementing the latter act was repeat। তার মানে যেদিন থেকে আমাদের সংবিধান কার্যকর হবে সেই দিন থেকে এই যে দুটো আইন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এই যে দুটো আইন, সেই দুটো আইন কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এবং এই দুটো আইনের আনুষঙ্গিক যে আইন রয়েছে, আনুষঙ্গিক যে নিয়ম কানুন আছে, সেইগুলোও কি হয়ে যাবে, সেইগুলোও কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, দ্য অ্যাবলিশন অফ প্রিভি কাউন্সিল জুরিসডিকশন অ্যাক্ট ওয়াজ হাউএভার কন্টিনিউড। ঠিক আছে, অ্যাবলিশন অফ প্রিভি কাউন্সিল জুরিসডিকশন অ্যাক্ট যেটা হয়েছিল 1949-এ, এই আইনটা কি হবে না, এই আইনটা রিপিলড হবে না, এই আইনটা কি হবে, এই আইনটা কন্টিনিউ হবে। তাহলে এই যে দুটো আইন, এই দুটো আইন 26 জান 1950 এই দিনকে কি হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাবলিশন অফ প্রিভি কাউন্সিল জুরিসডিকশন অ্যাক্ট 1949, এটা কি হবে না, এটা বাতিল হবে না, বরঞ্চ এটা কি থাকবে, এটা কন্টিনিউ থাকবে। ঠিক আছে, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে তথ্য তোমরা এম লক্ষ্মীকান্ত বই থেকে তোমরা পেয়ে থাকবে। তো এই জায়গাগুলো কিন্তু পড়তে হবে। লাস্ট যেটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস যেগুলো তোমাদের মনে রাখতে হবে। যেরকম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সিম্বল কি ছিল, এলিফ্যান্ট সিম্বল। ঠিক আছে, এইচ.বি.আর. আয়েঙ্গার ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সেক্রেটারি, এস.এন. মুখার্জি ছিলেন চিফ ড্রাফটসম্যান। ঠিক আছে, প্রেম বিহারী নারেন রায়জাদা was a calligrapher of the Indian Constitution. The original Constitution was handwritten by him in a following italic style. আমাদের যে সংবিধান, অরিজিনাল যে কনস্টিটিউশনটা, সেটা কি করা হয়েছিল, সেটা হাতে লেখা হয়েছিল এবং লিখেছিলেন কি, প্রেম বিহারী নারিন রায়জাদা। Original version was beautified and decorated by artists from Santiniketan including Nandolal Bose and Behor Ram Manohar Sinha। ঠিক আছে, আমাদের কনস্টিটিউশনের যে বলতে পারো ডেকোরেশন, সেটা করেছিলেন নন্দলাল বোস। বেহর রাম মনোহর সিনহা illuminated, beautified and ornamented the original preamble calligraphed by প্রেম বিহারী নারিন রায়জাদা। এই যে প্রিয়াম্বলের যে বলতে পারো তোমার কি বলে, যে তোমার বিউটিফাইড, ঠিক আছে, প্রিয়াম্বলের যে ডিজাইন যে তোমরা দেখতে পাও, ঠিক আছে, সেটাও করেছিলেন কে, বেহর রাম মনোহর সিনহা। The calligraphy of the Hindi versions of the original constitutions was done by Basant
কৃষ্ণা বিদ্যা, ঠিক আছে, হিন্দি লিখেছিলেন বসন্ত কৃষ্ণা বিদ্যা অ্যান্ড এলিগেন্টলি ডেকোরেটেড অ্যান্ড ইলুমিনেটেড বাই নন্দলাল বোস, ঠিক আছে। তো এই ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো একটুখানি মনে রাখবে। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে আমাদের যে অরিজিনাল কনস্টিটিউশন সেটা কিন্তু হ্যান্ড রিটেন, ঠিক আছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে আমরা এই যে আমাদের যে সংবিধানকে বলে থাকি যে এলিফ্যান্ট সাইজ কনস্টিটিউশন, 395 আর্টিকেলস অ্যান্ড দেয়ার প্রভিশনস, সমস্তটাই কিন্তু কি হয়েছিল, হ্যান্ড রিটেন, ঠিক আছে। তো এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের সেকেন্ড চ্যাপ্টার আমরা কমপ্লিট করলাম। তাহলে ইতিমধ্যে আমরা দুটো চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেললাম। একটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং সেকেন্ড চ্যাপ্টার মেকিং অফ কনস্টিটিউশন। তোমরা ভিডিও দেখতে থাকো, এই চ্যানেল ফলো করতে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবে, তাই যখনই কোনো নতুন ভিডিও আসবে তোমরা তার ইনফরমেশনস পেয়ে যাবে। আর আমি তো বলেই রাখলাম যে মনডে টু ফ্রাইডে প্রতিদিন 10টার সময় আমার ক্লাস তোমরা এই চ্যানেলে তোমরা পেয়ে থাকবে, ঠিক আছে। কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, এবং পাশাপাশি আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো এবং লার্নিং অ্যাপের যে ক্লাস, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস, সেই ক্লাসও তোমরা দেখো। আর সাবস্ক্রিপশনস কেন নেবে সেটা তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে, তো সেটা তোমরা দেখবে। তাছাড়াও বলে রাখি যে আনএকাডেমি সাবস্ক্রিপশনের কিছু বেনিফিটস রয়েছে। সো দিস আর দ্য বেনিফিট। তুমি তোমার মতো পড়াশোনা এখানে করতে পারবে, তুমি তোমার পড়াশোনার যে বলতে পারো রুটিন সেটা ঠিক করতে পারবে, তুমি তোমার কোর্স চুজ করতে পারবে, ব্যাচ চুজ করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি তোমার পছন্দের এডুকেটরকে চুজ করতে পারবে। যে এডুকেটরের ক্লাস তুমি বুঝতে পারছো, অবশ্যই তুমি সেই এডুকেটরকে তুমি কি করতে পারবে, তুমি এখানে চুজ করে তুমি ক্লাস করতে পারবে। এবং তুমি তোমার রুটিন ঠিক করবে যে তুমি কখন ক্লাস করবে, তুমি কখন তোমার সেলফ স্টাডিতে সময় দেবে। এবং সবথেকে বড় অ্যাডভান্টেজ যে এখানে তোমার প্রিপারেশন তোমার কেমন হচ্ছে সেটা বোঝার জন্য এখানে কি আছে, কুইজ আছে, প্র্যাকটিস সেশনস আছে, টেস্ট সিরিজ আছে, যেগুলো দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনটা কোন লেভেলে এখন রয়েছে। এবং যে কোনো ডাউট তুমি তোমার ডাউট তুমি লাইভ ক্লাসে কি করতে পারবে, এডুকেটরের সাথে তুমি ডিসকাস করতে পারবে, সলভ করতে পারবে। এবং আরেকটা অ্যাডভান্টেজ যেটা হচ্ছে এটাই যে অনেক সময় অনেক ব্যস্ততার কারণে আমাদের কি হয়ে যায়, ক্লাস মিস হয়ে যায়। তো আনএকাডেমির কোনো লাইভ ক্লাস যদি কখনো তোমার যদি মিস হয়ে যায়, তো সেটা নিয়ে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে ক্লাসগুলো আমরা লাইভ নিয়ে থাকি সেই লাইভ ক্লাসের কি থাকে বলো, রেকর্ডেড ক্লাস থাকে, ঠিক আছে। তাই তুমি যদি কোনো ক্লাস কোনো দিন তোমার ব্যস্ততার কারণে যদি মিস করে যাও, তো তুমি সেই ক্লাসটা কি করতে পারবে, তুমি অফলাইনে রেকর্ডেড তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে। তো দিস আর দ্য বেনিফিট, যে বেনিফিট তোমাকে এই মুহূর্তে দিচ্ছে আনএকাডেমি। তো সাবস্ক্রিপশনস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা প্ল্যান রয়েছে, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ অ্যান্ড 24 মান্থ। কিন্তু অবশ্যই কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের একটা টাইম কি করতে হয়, ইনভেস্ট করতে হয়। তাই আনএকাডেমি রেকমেন্ড করে আইদার ইউ টেক 1 ইয়ার সাবস্ক্রিপশনস অর 2 ইয়ার সাবস্ক্রিপশন। তো 1 ইয়ার সাবস্ক্রিপশন, 2 ইয়ার সাবস্ক্রিপশনের এখানে প্রাইস দেখো দেওয়া হয়েছে। এবং সাবস্ক্রিপশনস নেওয়ার জন্য তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে সাবস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্ক থেকে গিয়ে তোমরা ইজিলি কি করতে পারবে, সাবস্ক্রিপশনস নিতে পারবে, ঠিক আছে। আর এর পাশাপাশি WPSC GS 101 এই যে ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা আর একটা নতুন চ্যাপ্টার আমরা আলোচনা করা শুরু করব। তো যারা প্রথম আজকে ভিডিও দেখছো তারা অবশ্যই এর আগে যে দুটো চ্যাপ্টার আমি আলোচনা করেছি, ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মেকিং অফ কনস্টিটিউশন, এই দুটো চ্যাপ্টারের কমপ্লিট ভিডিও অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো নেক্সট দিন আমি আলোচনা শুরু করব নতুন আরেকটা চ্যাপ্টার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।